চল শুরু করি, আর না, আর দেরি করা যাবে না। আচ্ছা দেখ, হ্যালো। আচ্ছা দেখ ভালো করে সিলেবাসটা আমরা যা পড়েছি এখন অবধি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইন্ট্রোডাকশনের আমি একটা নোট, ফ্রেশ নোট ইন্ট্রোডাকশনের একটা বইয়ের জাস্ট কয়েক পাতার আমি একটা দিয়ে দেবো, যেখানে অ্যাপ্লিকেশন অফ আরডিটি পার্টটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আমি এই জায়গাটা একবার এখানে বোধহয় নেই, এখানে এই মুহূর্তে নেই, আমার কলেজের নোটে আছে। আমি দিয়ে দেবো ওটা, একটু পড়ে নিস ওটা। আর মলিকুলার ক্লোনিং ইন টুলস অ্যান্ড স্ট্র্যাটেজি, সেটা তো আমরা পুরো পড়েই ফেলেছি। ভেক্টরস, অ্যাডাপ্টার, লিঙ্কার, স্টিকি এন্ড, প্লান্ট এন্ড, এই সম্বন্ধে আমরা আইডিয়া করেছি। আমরা পরপরই আরডিটি পড়বো, আমরা জাম্প করব না, ইউনিট জাম্প জেনারেলি করব না, পরে চেষ্টা দরকার পড়লে করব। আমরা আজকে যে ইউনিটটা পড়বো সেটা হচ্ছে মেথডস ইন মলিকুলার ক্লোনিং। নিশ্চয়ই দেখা যাচ্ছে মেথডস ইন মলিকুলার ক্লোনিং, অর্থাৎ এই যে আমরা ওপরে যে টপিকগুলো পড়লাম, হ্যাঁ, ক্লোন কিভাবে করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটা দিয়ে রেস্ট্রিকশন ডাইজেশন আমরা কি করে করছি ভেক্টরের মধ্যে, তারপর সেই আমরা ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্টটাকে ইনকর্পোরেট করছি, রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস তৈরি করছি, তারপর সেটাকে হোস্টের মধ্যে ইনকর্পোরেট করছি, যে হোস্টের মধ্যে ট্রান্সফার করার যে প্রসেস তাকে বলি আমরা ট্রান্সফরমেশন। এই যে অল দিস প্রসেসেস, এগুলো তো প্রত্যেকটা এক একটা টেকনিক বেসড প্রসেস। মানে জাস্ট আমি ছুড়ে দিলাম চলে গেল, নট লাইক দ্যাট। মানে অল দ্য প্রসেসেস, হ্যাঁ, যেহেতু এটা সম্পূর্ণ একটা ইন ভিট্রো টেকনিক, ওকে, ইন ভিট্রো অর্থাৎ সেলের বাইরে হচ্ছে, and all these techniques follow up a suitable techniques and suitable technicians are required for that. So we should have a clear concept যে what actually happen in those techniques or technology, what kind of technology applied over there. Otherwise we are not be able, আমরা যদি টেকনোলজি সম্বন্ধে আমাদের প্রপার আইডিয়া বা প্রপার কনসেপ্ট না থাকে, আমরা কিন্তু ইন ফিউচারে গিয়ে সেই টেকনিকগুলো যখন আমাদের অ্যাপ্লাই করতে বলবে, কারণ বায়োটেকনোলজির যে ইমপ্লিকেশনস, সেটা ইন ভিট্রো ফিল্ডে বিভিন্নভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হয় সেই টেকনোলজিকে, সেটা কিন্তু আমরা করতে পারবো না। উই শুড হ্যাভ এ স্পেসিফিক কনসেপ্ট। তো আই উইল ট্রাই, যেটা আমি আজকের অনলাইন ক্লাসের সুবিধাটা একটু নিতে চাইছি বা তোদেরকেও দিতে চাইছি, সেটা হচ্ছে আই জাস্ট গিভ ইউ সাম ইনফরমেশন থ্রু ভিডিওগ্রাফি, অর্থাৎ মুখে বললেও সেটাকে আমরা হয়তো অফলাইন ক্লাসে সেটাকে হয়তো ভিজুয়ালাইজ, মানে কল্পনা করে নি, ইমাজিন করে নি ব্যাপারটা এরকম হতে পারে, কিন্তু সেটাকে যখন আমরা নিজের চোখে দেখতে চাইছি যে হোয়াট দ্য টেকনিক্স ফলো আপ অ্যাকচুয়ালি কি হয় সেই টেকনিকে, আমার মনে হয় সেটা অনেক বেশি ইন্টারেস্টিংও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, অনেক বেশি ইন্টারেস্টিংও হবে, তার সঙ্গে সঙ্গে আমরা ব্যাপারটা সম্বন্ধে কিছু কনসেপ্ট নিতে পারবো। তো কি আছে সেই টেকনিকগুলো সেটা আমি আগে দেখে নিই, আগে কি কি বলছে। প্রথমেই বলছে আমরা যখন ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্টটা নিয়ে আমরা যখন হোস্টের মধ্যে, সরি, ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্টটাকে আমরা যখন ভেক্টরের মধ্যে ইনকর্পোরেট করি, সেই মেথডটাকে আমরা বলে থাকি, ভেক্টরের মধ্যে ইনকর্পোরেট করার পর, ভুল বললাম, আমরা যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কোনো একটা অর্গানিজমের থেকে জিন অফ ইন্টারেস্টটাকে ধর এক্সট্রাক্ট করি বা আইসোলেট করি, করার পর সেই জিন অফ ইন্টারেস্টটাকে আমরা ভেক্টরের মধ্যে ঢুকিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস তৈরি করি। এই রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি করার পর সেটাকে আমরা হোস্টের মধ্যে ইনকর্পোরেট করি, যে প্রসেসটাকে আমরা বলে থাকি ট্রান্সফরমেশন। কি বলে থাকি আমরা? ট্রান্সফরমেশন, অর্থাৎ ট্রান্সফার অফ ইনফরমেশন। কাকে করছি? মাই জিন অফ ইন্টারেস্ট। জিন অফ ইন্টারেস্টে কি? ডিএনএ। কি কি মেথডে হয়? একটা হয় কেমিক্যাল মেথড, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে থাকি আমরা, তোদের বোধহয় সিসি8 এর প্র্যাকটিক্যালও বোধহয় আছে ট্রান্সফরমেশন। আর একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, যেখানে ইলেকট্রিক চার্জ অ্যাপ্লাই করা হয়, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, করে ছিদ্র তৈরি করা হয় হোস্ট সেলের মধ্যে, যার মধ্যে দিয়ে ডিএনএটা পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া ভেরিয়াস জিন ডেলিভারি মেথডস রয়েছে। আমি যদি বাইরে থেকে ডিরেক্টলি একটা জিনকে বা ডিজায়ার্ড জিন অফ ইন্টারেস্টকে কোনো পার্টিকুলার জায়গায় বা পয়েন্ট অফ ডেস্টিনেশনে আমি যদি পৌঁছতে চাই, সেখানেও অনেক টেকনিক্সের অ্যাপ্লিকেশন আছে, যেমন মাইক্রো ইনজেকশন দেখতে পাচ্ছি আমরা, ইলেকট্রোপোরেশন, বায়োলিস্টিক মেথড, লাইপোজোম অ্যান্ড ভাইরাল মিডিয়েটেড ডেলিভারি, অ্যাগ্রোব্যাকটেরিয়া মিডিয়েটেড ডেলিভারি, যেটাকে আমরা টিআই প্লাজমিড টিআই প্লাজমিডের সাহায্যে আমরা করে থাকি। এছাড়া আমরা দেখব
এই সবকিছু করা মানে আরডিটি তে আলটিমেটলি ডিএনএ, তার সঙ্গে আরএনএ, এবং ফাইনালি আমার উদ্দেশ্য হচ্ছে প্রোটিনকে দেখা, বা সেটা কতটা প্রোটিন তৈরি হলো, সেটা ডিজায়ার্ড প্রোটিন কিনা। অল দিস থিংস হ্যাজ বিন ডান বাই দ্য ভেরিয়াস টেকনিক্স, দ্যাট ইজ অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। আমরা নাম বোধহয় শুনেছি, সাউদার্ন অ্যান্ড নর্দার্ন ব্লটিং টেকনিক্স, এগুলো আমরা পড়বো। ব্লট কাকে বলে, ব্লটিং করে আমরা কি জানতে পারি, পুরোপুরি বললাম যেটা পুরোপুরি কনসেপচুয়াল। ডট ব্লটিং, ডিএনএ মাইক্রোঅ্যারে অ্যানালিসিস, সোডিয়াম ডোডোসাইল সালফেট পলিঅ্যাক্রাইলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, এসডিএস পেজ। জেনারেলি প্রোটিনের জন্য এসডিএস পেজ ইউজ করা হয়, আর নর্মাল ডিএনএ বা আরএনএর জন্য অ্যাগারোস জেলই সাফিসিয়েন্ট। আর ফাইনালি প্রোটিন আইডেন্টিফিকেশনের জন্য আমরা ওয়েস্টার্ন ব্লটিং করে থাকি, সাউদার্ন ব্লটিং করে থাকি ডিএনএ আইডেন্টিফিকেশন করার জন্য, আর নর্দার্ন করে থাকি আরএনএর জন্য। কেন এগুলোর নাম সাউদার্ন হয়েছে, বা কেন এগুলোর নাম নর্দার্ন হয়েছে, বা কেন এগুলোর নাম ওয়েস্টার্ন হয়েছে, সেগুলো আমরা দেখবো, জানবো। তার আগে আমরা প্রথমেই দেখবো, ধর প্রথমে একটা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের দ্বারা আমরা যখন ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্টকে আইসোলেট করলাম বা সিলেক্ট করলাম, আফটার দ্যাট সিলেকশন হোয়াট উই হ্যাভ টু ডু, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডিটারমাইন দেয়ার সাইজ। সেই সাইজটা দেখার জন্য হোয়াট টেকনিক্স উই আর গোয়িং টু ফলো, দ্যাট ইজ অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। যেখানে একটা অ্যাগারোস জেল থাকবে এবং সেখানে একটা ইলেকট্রিক চার্জ অ্যাপ্লাই করা হবে। দেয়ার উইল বি আর টু ইলেকট্রোড, ওয়ান ইজ ক্যাথোড, ওয়ান ইজ অ্যানোড। ঠিক আছে, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ। ডিএনএ সবসময় থাকবে হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে, মানে অ্যানায়ন 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 নেগেটিভ থেকে ডিএনএ, যেহেতু নেগেটিভ চার্জ, কেন ডিএনএ কন্টেন্স ফসফেট গ্রুপস ইন দেয়ার মলিকিউলস, কারণ ডিএনএ ইজ মেড আপ অফ নিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড আমরা বলি। নিউক্লিওটাইড মানে তার মধ্যে সুগার থাকবে, তার মধ্যে নাইট্রোজেনাস বেস থাকবে, অ্যালং উইথ ফসফেট গ্রুপ ইন দ্য ফর্ম অফ ফসফরিক অ্যাসিড। তো ফসফেটের আমরা জানি নেট চার্জ হচ্ছে নেগেটিভ, তো আমরা বলতে পারি ডিএনএ একটা ডিএনএ মলিকিউলের নেট চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে ডিএনএ সবসময় যখন আমরা জেল চালাবো, কারেন্ট দেবো, তখন ডিএনএ সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করবে, এটা মাথায় রাখতে হবে। তো হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি, আমি জানি না তোরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস ল্যাবে করেছিস কিনা। আমার মনে হয় তোরা বোধহয় এসএসসি 8 এর প্র্যাকটিক্যাল, এখন তো প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে, তোরা মনে হয় জেল চালিয়েছিস তোরা জেল এখন অবধি? হ্যাঁ স্যার। জেল চালিয়েছিস, তাহলে ইউ হ্যাভ অ্যান আইডিয়া, তোরা তার মানে জানিস মোটামুটি জেল কিভাবে চালাতে হয় বা না করতে হয়। তাও বোধহয় নিজের হাতে তোদেরকে কখনোই চালাতে দেয়নি। হ্যাঁ, যাই হোক, তো আমরা একটু দেখি যে হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি ইন অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। একটু ভিডিও দেখি আমরা, কোনো সাউন্ড নেই ভিডিওর। হ্যাঁ, জাস্ট আমি ভিডিওগুলো পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। হোয়াট হ্যাপেন ইন অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস, আ মেথড অফ জেল ইলেকট্রোফোরেসিস। জেল থাকবে, জেলটা একটা সেমি সলিড ম্যাট্রিক্সের মতো, যেটা অ্যাগারোস দিয়ে বানাবো আমরা। ঠিক আছে, তো ওই জন্য এটাকে বলা হয় অ্যাগারোস জেল, মানে জেল ইজ মেড আপ অফ অ্যাগারোস, সেই জন্য আমরা অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস বলি। তো কি হয়, যে কোনো জেল ইলেকট্রোফোরেসিস মেথডে আমরা কি করি, যে কোনো ম্যাক্রো মলিকিউলস যাদেরকে আমরা চোখে দেখতে পাই, যেমন ডিএনএ বা আরএনএ বা টু সাম এক্সটেন্ট প্রোটিনের জন্য আমরা এসডিএস পেজ ইউজ করে থাকি, সেটাও একটা ইলেকট্রোফোরেসিস। আমরা অ্যালং উইথ দেয়ার চার্জ ইজ টু মাস রেশিও, এই দুটো রেসপেক্টে আমরা সেপারেট করে থাকি। কি কি, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে মাস। ভেবে দেখ, চার্জ ওয়াইজ ডিএনএ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসছে, সেপারেট হচ্ছে। আর একটা হচ্ছে মাস ওয়াইজ, অর্থাৎ যে ডিএনএর মলিকুলার রেট যত বেশি, সে তত ধীরে ধীরে মুভ করবে, সে কম ডিস্টেন্স মুভ করবে। আর যার মলিকুলার রেট কম, সে তত ফার্দার মুভ করবে টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ, টুয়ার্ডস দ্য পজিটিভ পোল। নেগেটিভ পোল থেকে পজিটিভের পোলের দিকে যাবে। তো সেটাই বলছে, দিস টেকনিক ইজ ইউজড টু সেপারেট আ মিক্সড পপুলেশন অফ ম্যাক্রোমলিকিউলস সাচ অ্যাজ ডিএনএ ইন আ ম্যাট্রিক্স অফ অ্যাগারোস। অ্যাগারোস হচ্ছে একটা সিভ লাইক ম্যাট্রিক্স, ওর মধ্যে ছাকনির মতো অংশ, একটা পার্টিকুলার সাইজের মেটেরিয়ালই ওর মধ্যে দিয়ে পাস করতে পারে। তাই যে 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 মলিকিউলার মানে ডিএনএ এর যে ফ্র্যাগমেন্টটা ওই অ্যাগারোস জেলের সিভের সঙ্গে কমপ্লিমেন্টারি বা তার থেকে ছোট, সে খুব সহজে স্মুথলি পাস করে যাবে। আর যার সাইজ একটু বড়, সে কিন্তু ধীরে ধীরে পাস করবে বা একটু এগিয়েই থেমে যাবে, সে আর মুভ করতে পারবে না। দেখতে পাচ্ছি আমরা এখানে এবার ইজ দ্য ডেফিনেশন। নাও হোয়াট হ্যাপেন, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেক আ জেল প্রিপারেশন, আমাকে জেল প্রিপারেশন করতে হবে। ল্যাবে নিশ্চয়ই অ্যাগারোস রয়েছে, এটা হচ্ছে আমাদের, এটাকে আমি একটু তুলে দিই। ল্যাবে আমাদের কালকে অ্যাগারোস দেখিয়েছিল, মানে জেল প্রিপারেশনটা কালকে দেখিয়েছে, তাই তো? তাহলে আমি বলে কি করব, দেখাবো না তাহলে ভিডিও? আচ্ছা দেখো কি করছে দেখ, অ্যাগারোস ওয়ে করছে। জেনারেলি 1 থেকে 1.5%, অ্যাগারোস এটা 1% করছে, মানে 1 গ্রাম ইন 100 ml অফ ওয়াটার। এত জানি না ডিটেলসে বলেছিল কিনা। দেখতে পাচ্ছি সেখানে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না এই ব্যাপারগুলো কতটা ডেপথে কলেজে প্র্যাকটিক্যাল করানোর সময় বলা হয়, যে দ্য পার্সেন্টেজ অফ জেল, অর্থাৎ কতটা অ্যাগারোস দিচ্ছি আমি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি 1000 থেকে 30,000 বেস পেয়ার্সের ডিএনএ
সাইজ রেঞ্জকে সেপারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে 0.5% জেল ইজ সাফিসিয়েন্ট। 800 থেকে 12,000 বেস পেয়ার 0.7%, 1% আমরা ইউজ করে থাকি কোন জন্য? 500 থেকে 10,000 বেস পেয়ার্সকে সেপারেট করার জন্য। তাহলে ম্যাক্স মিনিমাম 0.5%, ম্যাক্সিমাম 2% জেল আমরা ইউজ করে থাকি অ্যাকর্ডিং টু দ্য ডিএনএ সাইজ রেঞ্জ। আমরা মোটামুটি একটা এস্টিমেট করে নিই যে কত সাইজের ডিএনএ হতে পারে, অ্যাকর্ডিংলি সেই মতো জেল বানানো উচিত। রাইট, জেল বানানো হয়ে গেল, এটাকে একটু মাইক্রোওভেনে প্রথমে ইয়ে করে নিতে হয়। আচ্ছা জেল, আরেকটা কথা বলি, এই যে 11 আমি ওয়ে করলাম এর জন্য আমরা জেনারেলি টিএই বাফার আর টিবিই বাফার দিয়ে থাকি আমরা। প্লিজ আমাকে কেউ একজন বল, সৌভিক বল টিএই বাফারের ফুল ফর্ম কি? সৌভিক আছিস? হ্যালো, আচ্ছা এনিওয়ান কে বল টিএই বাফারের ফুল ফর্ম জানা আছে কারোর? Tris acetic acid EDTA. ইডিটি এর ফুল ফর্ম? Ethidium bromide. না 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 না, ইথিডিয়াম ব্রোমাইড না। ইথিডিয়াম ব্রোমাইড আমি এখানেই দিয়ে দেবো। ইডিটিএ, ইথিডিয়াম ব্রোমাইড কি করে হয়? ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, মনে থাকবে, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট। এখানে ইডিটিএ কি কাজে ইউজ হয়? ইডিটিএ এখানে কি কাজে ইউজ হয় জানা আছে? ইডিটিএ এখানে চিলেটিং এজেন্ট হিসেবে ইউজ হয়। আচ্ছা আমরা যে টিবিই বাফার ইউজ করছি, হোয়াট ইজ টিবিই বাফার? টিবিই এর ফুল ফর্ম কি? যদি টিএই না পাই তাহলে টিবিই নেবো। টিবিবি ফর বোরেট, তাহলে ট্রিস বোরেট ইডিটিএ, ঠিক আছে? আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি থাকে, তাহলে এখানে আলাদা করে ঠিক এই কম্পোনেন্ট গুলো পাওয়া যায়, এগুলো কিন্তু ভাইবার প্রশ্ন, মাথায় থাকে যেন, এই জন্যই দেখানো ভিডিওটা। টিএই বাফারের মধ্যে থাকে হচ্ছে ট্রিস বেস। জেনারেলি টিএই বাফারের পিএইচ আমরা সেট করে থাকি 7, ভুল বলছি, 8 থেকে 8.2, মনে থাকে জানো, ওই জন্য আমরা ট্রিস বেস দিয়ে থাকি, তার সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড আর তার সঙ্গে থাকে ইডিটি। আমরা জানি যে কোনো বাফারের কম্পোজিশনই থাকে হচ্ছে একটা উইক অ্যাসিড অ্যালং উইথ ইটস কনজুগেট বেস, তাই তো? টিবিই বাফারের মধ্যে থাকে হচ্ছে ট্রিস বেস, তার সঙ্গে থাকে হচ্ছে বোরিক অ্যাসিড যেটাকে বোরেট বললাম, আয়নিক ফর্মে থাকে, আর তার সঙ্গে ইডিটিএ। পিএইচটা খেয়াল রাখিস, ভাই ভাই জিজ্ঞেস করতে পারে। তাহলে বাফার, জলের জায়গায় আমরা এখানে বাফার দেব। এবার সবসময় দেখবি জেনারেলি বাফার আমরা বানিয়ে নিতে পারি, সেটা 1x বা 2x, সেটা তোরা জানিস কতটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা 100 ml জলে তার দ্বিগুণ দিলে সেটা হয়ে যায় 2x, তার 3 গুণ দিলে হয়ে যায় 3x। তারপর মাইক্রোওভেনে গিয়ে সেটাকে ভালো করে ডিজলভ করতে হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন হয়ে যায়। ঠিক এই প্রসেসই অ্যাপ্লাই করতে হয়। যে কলেজে মাইক্রোওভেন নেই তারা কি করে আমি সত্যি জানি না। এবার আমি জেল কাস্টিং করব। স্যার জল গরম করে তার মধ্যে দিয়ে হ্যাঁ, দেন। জল গরম করেও করা যায়, মাইক্রোওভেনটা অনেকটা বেশি। এবার ইলেকট্রোফোরেসিস ট্যাঙ্ক ইজ দেয়ার, কি দিলাম আমি এটা ইলেকট্রোফোরেসিস ট্যাঙ্কের মধ্যে, আমি এটাকে জেল লোডার, কতটা জেল কাস্ট, এটাকে বলে জেল কাস্টার। এই যে দুদিকে দেখ সবুজ মতো একটা জিনিস পড়লো, দেখ, দেখতে পাচ্ছিস, এই যে দেখ এই সবুজ মতো, এটা হচ্ছে একটা জেল, জেল ট্রেড ইলেকট্রোফোরেসিস ট্যাঙ্ক বলা হয় এটাকে। এই দেখ সবুজ মতো একটা জিনিস এলো, ওটাকে হচ্ছে জেল কাস্টার বলি আমরা। জেল কাস্টিং মানে এইটুকুর মধ্যে জেল কাস্ট হবে, ঠিক আছে? তুই দেখ এই জেল কাস্টিং, এই জেল কাস্টার, আর তারপরে আমি একটা লাল মতো একটা জিনিস দিলাম, এই লাল মতো জিনিসটাকে কি বলা হয় জানা আছে? Comb. হ্যাঁ, ভেরি গুড, এটাকে বলি আমরা জেল কম্প, চিরুনির মতো, দেখ চিরুনির মতো অংশ। এখানে দেখ বিভিন্ন রকম খাঁজ কাটা রয়েছে, দেয়ার ইজ ভেরিয়াস টাইপস অফ গ্রুপস। তাহলে এটা যখন আমি জেলটা, এই অবস্থায় যখন জেলটা ঢালবো, তারপর এই কমটাকে তুলে নিলে ওখানে একটা ওয়েল তৈরি হয়ে যাবে, তাই তো? তুই ভালো করে খেয়াল করে দেখ, যদি খুব ভালো করে খেয়াল করিস, এই জেল কাস্টার থেকে এই এর ডিস্টেন্সটা হচ্ছে মোটামুটি 2 সেন্টিমিটার, এরকম ডিস্টেন্সই আমরা জেনারেলি দিয়ে থাকি। কেউ কি জয়েন করলো? তারা দেখি কেউ জয়েন করলো কিনা। হ্যাঁ, বুঝতে পারছিস? না বুঝতে পারলে কোনো জায়গায় কিন্তু না বুঝতে পারলে আমায় জিজ্ঞেস করবি, কনসেপ্টটা ক্লিয়ার করে নে, এটা বলার জন্যই কিন্তু বলা, আর কিছু না। তাহলে জেল কাস্টার, আর দেখ, আর সব থেকে মনে রাখার সহজ উপায় কি বলতো? বলে না, আমি এইভাবে মনে রাখতাম, মানে গুলিয়ে যেত আমার। কালো মানে দেখবি সবসময় দুটো যে ইলেকট্রোডের তার থাকে, একটা কালো একটা লাল, তাই থাকে সবসময় মনে রাখবি। কালো মানেই হচ্ছে খারাপ, মানে কালো মানেই সবসময় নেগেটিভ এনার্জি, বলি না ব্ল্যাক, কালা ম্যাজিক বা ব্ল্যাক জাদু বলি আমরা। তো ব্ল্যাক ম্যাজিক কথাটার মানে মনে রাখবি, কালো মানেই নেগেটিভ আর লাল মানে হচ্ছে পজিটিভ, মানে আমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো অবভিয়াসলি আমাকে জেল কুমটা এমন ভাবে সেট করতে হবে যেন সেটা নেগেটিভের কাছাকাছি থাকে, কারণ এখানে আমি ডিএনএটাকে লোড করবো, ডিএনএ তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। আশা করছি আর কিছু বোঝানোর নেই এখানে আমার, খুব ভালো করে দেখেন এই জায়গাটা। দিস ইজ নেগেটিভ ইলেকট্রোড, দিস ইজ কল্ড কোম্ব, দিস ইজ কল্ড বর্ডার, মানে বর্ডার মানে এইটুকু আমি দেখবো, বা জেল কাস্টারও বলে। দিস ইজ পজিটিভ ইলেকট্রোড, ওকে?
দেখ ভালো করে হোয়াট হ্যাপেন। ততক্ষণে ওই যে বললাম হয়ে গেছে, ডিজলভ করে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে একটু ইথিডিয়াম ব্রোমাইড মিশিয়ে দেবো আমি, খুব সামান্য, ঠিক আছে, খুব সামান্য ইথিডিয়াম ব্রোমাইড মিশিয়ে দেবো। কেন মিশিয়ে দেবো? ইথিডিয়াম ব্রোমাইড যদি না মেশাই তাহলে আফটার ইলেকট্রোফোরেসিস হ্যাজ বিন ডান, ইথিডিয়াম ব্রোমাইড ঠিক কি এজেন্ট? এনিওয়ান? ইথিডিয়াম ব্রোমাইড ঠিক কি কাজ করে এখানে বলতে পারবি? বিশ্বরূপ, ইথিডিয়াম ব্রোমাইডের কি কাজ? প্রতিভা, ঈশিতা, জয়িতা, বল কেউ একজন, ইথিডিয়াম ব্রোমাইড ঠিক কি কাজ করে থাকে? স্যার ফ্লুরোসেন্সের কাজ করে, মানে যাতে হ্যাঁ, ইউপিএসে একদম দেখা যায়। একদম ঠিক বলছিস। ইথিডিয়াম ব্রোমাইড কি নিজে কি? ইথিডিয়াম ব্রোমাইড ইজ অ্যান এজেন্ট। হোয়াট টাইপ অফ এজেন্ট দে আর? দে আর দ্য ইন্টারক্যালেটিং এজেন্ট। মনে থাকবে? আচ্ছা স্যার। ইন্টারক্যালেটিং, ইন্টার মানে ইন বিটুইন, ক্যালেশন মানে আলটিমেটলি ইনসার্ট হয়ে যাবে, অর্থাৎ ডিএনএ এর যে বেস, সেই বেসের সঙ্গে ইথিডিয়াম ব্রোমাইড মিশে যাবে, মিশে গিয়ে ইন্টারক্যালেট করবে। তার ফলেই আমরা যখন জেল জেল চালানোর পর তো আমরা ডিএনএ কে এরকম খালি চোখে দেখতে পাই না, তার জন্য আমায় কি দিতে হবে? তলা দিয়ে ইউভি। তখন ইথিডিয়াম ব্রোমাইড ওই ইউভি লাইটের প্রেজেন্সে ফ্লুরোসেন্স দেখাবে, যেটা বললি কেউ যে ফ্লুরোস করবে, তার ফলে আমরা ডিএনএটাকে সহজেই ভিজুয়ালাইজ করতে পারবো। তাই বলছি ইথিডিয়াম ব্রোমাইড ইউজড টু ভিজুয়ালাইজ দ্য ডিএনএ ইন 11 জেল ইলেকট্রোফোরেসিস এক্সপেরিমেন্টস। কি করছি আমরা এবার? ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে দিলাম। এটা হচ্ছে 11 জেলস, দেখতে পাচ্ছিস উইদাউট ইথিডিয়াম ব্রোমাইড, এটা 11 জেলস উইথ ইথিডিয়াম ব্রোমাইড। এই হচ্ছে আমার ডিএনএ স্ট্র্যান্ড, দেখতে পাচ্ছিস, দেখ ভালো করে এই যে ইথিডিয়াম ব্রোমাইড গুলো কিভাবে ইন্টারক্যালেট করে গেছে। এই হচ্ছে ইথিডিয়াম ব্রোমাইডের স্ট্রাকচার। দেখেছিস যে হাইড্রোজেন বন্ড যেখানটায় তৈরি হয়, অর্থাৎ বেস গুলো যেখানে আছে সেখানে ইন্টারক্যালেট করে। আশা করছি বোঝা গেল। তাহলে when it exposed, ইথিলিয়াম ব্রোমাইডের কাজটা বলছে when it is exposed to UV light, বারবার বলছি ভিডিওগুলো দেখবি, পরে এগুলো না খাতায় লিখে নিবি। ইথিডিয়াম ব্রোমাইড ফ্লুরোসেস, thus the chemical provides both a means of tagging the DNA molecules, আমরা যেমন ফেসবুকে লোককে ট্যাগ করি, এখানে ডিএনএটাকে ট্যাগ করা হচ্ছে, and a means of visualizing them, তাকে দেখার জন্য। hope you understand। কি করছি আমরা এবার? আমরা যখন ইউভি লাইট দিচ্ছি, এটা ইউভি লাইট, আমরা প্রপার ভিজুয়ালাইজ করতে পারছি ডিএনএটাকে। তো সেই কারণের জন্য ইথিডিয়াম ব্রোমাইড দেওয়া হলো। সেটা কেন দিল সেটা বলে দিলাম। এবার আমি জাস্ট 11 জেলটাকে ঢেলে দেবো, কারণ বেশিক্ষণ রাখলে আবার জমে যাবে কিন্তু। আবার রাখার পর কিছুক্ষণ জমতে দেবো আমি, 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। জেল কাস্টারটাকে তুলে দেবো, কোমটাকে তুলে দিলে দেখতে পাচ্ছি আমরা ওখানে একটা ওয়েল তৈরি হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছি আমরা টিএই অথবা টিবিই বাফারের কাজটা কি এখানে? ইট ইজ এ মাইগ্রেশন বাফার আর ইউজড টু প্রোভাইড আয়ন্স, অর্থাৎ এর মধ্যে বেশ কিছু আয়ন আছে, অ্যাসিটেট আয়ন বা বোরেট আয়ন্স, দ্যাট ক্যারি আ কারেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করি আমরা বাফার কেন দিই। এই বাফারের মধ্যে এমন কিছু কম্পোনেন্ট থাকে, বারবার বলছি, দ্যাট ক্যারি আ কারেন্ট। এর মধ্যে কিছু আয়ন্স থাকে, দ্যাট মাইগ্রেশন বাফার আর ইউজ টু প্রোভাইড আয়ন্স দ্যাট ক্যারি আ কারেন্ট অ্যান্ড টু মেনটেন দ্য পিএইচ অ্যাট আ রিলেটিভলি কনস্ট্যান্ট ভ্যালু। কারণ পিএইচ যদি গন্ডগোল হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ডিএনএ ডিনেচার করে যেতে পারে। তাহলে দিস বাফার্স হ্যাভ প্লেন্টি অফ আয়ন্স ইন দেম which is necessary for the passage of electricity through them। বোঝা গেল? which is necessary for the passage of electricity through them। hope this things is clear। জেলটা জমে গেছে। এবার এবার আমি কি করব, আরেকটু দিয়ে দেবো। প্রথমে জেলটা দিলাম, আমি আগেরটা ভুল বললাম, এই জায়গাটা প্রথমে না জেলটা জমালো, এটা আমি 11 জেলটা দিলাম, সরি, এই যে এটা প্রথমে আমি দিচ্ছি, যেটা আমি 11 জেলটা বানিয়েছি 1% বাইরে, জেলটা জমে গেল। জমে যাওয়ার পর তারপর আমি কোমটা বানানোর পর তারপর আমি ইলেকট্রোফোরেসিস বাফার দেবো আমি, ঠিক আছে? তারপর আমি বাফারটা দিচ্ছি। জেলটা জমে যাওয়ার পর জাস্ট ওপর দিয়ে ফ্ল্যাট করে দিতে হয়, পুরো পুরো ডুবে যাবে একদম, মোটামুটি 2/3 ডুবে যায়। দেখ জেলটা ভাসছে, ডুবে গেছে, দেখ, দেখতেই পাচ্ছিস, সেরকম দিতে হয়। এবার ডিএনএ প্রিপারেশন করতে হবে আমাকে। Agarose electrophoresis is routinely used for the analysis of the products of PCR। PCR চালানোর পর, PCR মেশিনে চালানোর পর আমাকে করতেই হবে। ইউ ক্যান সি মাই PCR অ্যানিমেশন ভিডিও, দরকার নেই। হোয়াট উইল হ্যাপেন, দিস ইজ দ্য ডিএনএ মলিকিউলস, পেনড্রাইভের মধ্যে রয়েছে। সাপোজ এর মধ্যে রয়েছে স্যাম্পল 1, যার মধ্যে রয়েছে 400 বেস পেয়ার বলছে, এর মধ্যে রয়েছে 700 বেস পেয়ার ডিএনএ, এর মধ্যে রয়েছে ধর সাপোজ ডিএনএ ল্যাডার। আই থিঙ্ক ইউ পিপল নো হোয়াট দ্য ল্যাডার ইজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, না জানলে বলবি। ল্যাডার তোরা জানিস নিশ্চয়ই, ডিএনএ ল্যাডার, যেখানে ফ্র্যাগমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে, দেখে আমরা অ্যানালাইজ করতে পারি। ইটস এ লোডিং বাফার।
প্রথমে লোডিং বাফার দিই আমরা ডিএনএ এর মধ্যে, ঠিক আছে, লোডিং বাফার দিয়ে দিলাম। লোডিং বাফারের কাজ কি? লোডিং বাফার ইজ ভেরি ইম্পর্টেন্ট। লোডিং বাফার না দিলে কি, the solution with high density is added to a DNA sample to give it color to the naked eye, which facilitate loading of DNA solutions into the wells of agarose gel. আসল কথা, ডিএনএ সলিউশন তো জেনারেলি কালারলেস, তো লোডিং বাফার না দিলে তার ডেনসিটিটা প্রথমত বাড়তো না, আর তাছাড়া আমরা ভিজুয়ালাইজও করতে পারতাম না আমরা যা দিচ্ছি তা আদৌ সত্যি করে পড়েছে না পড়েনি। প্রত্যেকটা কাজ এখানে জানতে হবে। জেনারেলি এর মধ্যে দুটো ডাই থাকে, একটা ব্রোমোফেনল ব্লু আর একটা হচ্ছে জাইলিন সায়ানল, which allow monitoring of DNA fragments migration। অর্থাৎ এই ব্লু কালারটা মুভ করলে আমরা বুঝতে পারি ডিএনএ ফ্র্যাগমেন্টও মুভ করেছে। দেখতে পাচ্ছি আমরা এখানে মনিটরিং অফ ডিএনএ মাইগ্রেশন উইথ দ্য লোডিং বাফার, এই নীল কালারটা মুভ করে গেছে। আশা করছি বোঝা গেছে লোডিং বাফারের কাজটা কি। এবার আমরা ডিএনএটাকে লোড করব, ভেরি কেয়ারফুলি লোড করতে হয়, যেন এই লোডিং এর জন্য কিন্তু পরীক্ষায় মার্কস থাকবে, এক্সামিনারের সামনে লোড করতে হয় এটা। জেনারেলি 20 মাইক্রোলিটার এক একটা ওয়েলে ধরে, ডিপেন্ডিং অন দ্য ওয়েল সাইজ। আলাদা আলাদা স্যাম্পল দিলাম, প্রত্যেকবার টিপস চেঞ্জ করে নিতে হয়, এটা মাইক্রো পিপেট। এবার কারেন্টে বসিয়ে দিলাম আমরা, ঠিক আছে, আমরা কারেন্ট দিয়ে দিলাম। প্রথমে 50 ভোল্টে চালাতে হয়, আমি যেরকম করাই। তারপরে মোটামুটি 10 মিনিট পর ওটাকে 100 ভোল্টে দিয়ে দিই আমরা। ডিএনএ সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে মুভ করবে। দেখতে পাচ্ছি দ্য নেগেটিভ চার্জ of its phosphate backbone moves the DNA towards the positive charge electrode। কোথায় নেগেটিভ চার্জ থাকে বলে দিল, মাইগ্রেশনটা দেখাচ্ছে ওখানে। Shorter the DNA molecules can travel further in an agarose gel in a given amount of time than longer counterparts। যে যত ছোট হবে, বারবার বলছি 400 বেস পেয়ার তাহলে বেশি নিচে নামবে, আর 700 বেস পেয়ার উপরেই থেকে যাবে, সে আর নামতে পারবে না। দেখা যাচ্ছে? তারপরে ইউভি লাইটের প্রেজেন্স আমরা দেখবো। এটা হচ্ছে ল্যাডার, ল্যাডারের সাইজ দেখে আমরা, ল্যাডারের সাইজ আমার জানা, ল্যাডারের সাইজ দেখে আমি বলে দিতে পারবো যে কত সাইজের বেস পেয়ার রয়েছে। দেখ 700 এর, তাহলে S1 স্যাম্পল 1 হচ্ছে 400 আর স্যাম্পল 2 হচ্ছে 700 বেস পেয়ারস। ঠিক এইরকম ব্যান্ড আমরা পাই, ইলেকট্রোফোরেসিস করলে আমরা প্রপারলি ভিজুয়ালাইজ করতে পাবো আমরা। ওকে, এই হচ্ছে আমরা ফার্স্ট ভিডিও দেখলাম অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসের। তাহলে আমি এর লেখাটা আমি তোদের অবশ্যই দিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ব্লটিং কেমিক্যাল মেথড, এক মিনিট দ্বারা দেখে নিই একটুখানি, আচ্ছা দরকার নেই। আচ্ছা, 11 জেলের লেখা কি আর লাগবে, না এই লেখাটা দিয়ে এই ভিডিওটা দিলেই যথেষ্ট? মানে আলটিমেটলি লেখার আর কোনো দরকার নেই, মানে আলটিমেটলি এই যে লেখাগুলো রয়েছে ভিডিওতে সেগুলো দরকার আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, সেটা আমার কাছে আছে। 11 জেলের ইলেকট্রোফোরেসিসের একটা সুন্দর লেখা আমি তোদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো। কোনো কোশ্চেন আছে 11 জেলের ইলেকট্রোফোরেসিস নিয়ে? মানে এই টেকনিকটা কিন্তু জানতেই হবে, এটা সব ক্ষেত্রে কাজে লাগে আর কি। নেক্সট আমরা দেখবো, এরপর যদি আমরা এটা দেখে থাকি যে ট্রান্সফরমেশন অফ ডিএনএ, দ্যাট ইজ কেমিক্যাল মেথড ইন ইলেকট্রোপোরেশন। অর্থাৎ আমি যখন একটা ডিএনএ কে ট্রান্সফর্ম করছি তখন আমরা কি কি মেথড অ্যাপ্লাই করছি, আগে আমরা লেখাটা একটু দেখে নিই, নাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমরা দুটো মেথড অ্যাপ্লাই করে থাকি একটা ডিএনএ কে ট্রান্সফার করার জন্য স্পেসিফিক লোকেশনে। একটাকে বলি ফিজিক্যাল মেথড, যেটা বারবার বলছি, আর একটাকে বলি আমরা কেমিক্যাল মেথড। আমরা প্রথমে ফিজিক্যাল মেথডটা পড়ে নিই, যেটাকে আমরা বলছি ইলেকট্রোপোরেশন। এটাও বোধহয় তোরা পড়েছিস কখনো, জানি না। কি বলছে, ইট ক্যান বি ইউজড টু ডেলিভার দ্য ডিএনএ ইনটু প্লান্ট সেলস অ্যান্ড প্রোটোপ্লাস্টস। প্রোটোপ্লাস্ট কাকে বলি? আ সেল উইদাউট সেল ওয়াল বা ডিভয়েড অফ সেল ওয়াল, যার সেল ওয়াল নেই বা রিমুভ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ডিরেক্ট তার প্রোটোপ্লাজমে যদি আমি ডিএনএটাকে ডেলিভার করতে চাই তখন সেক্ষেত্রে আমি যে টেকনিক অ্যাপ্লাই করব তাকে আমরা ইলেকট্রোপোরেশন বলে থাকি। অবভিয়াসলি ইট ইজ এ ফিজিক্যাল মেথড, কোনো কেমিক্যাল এখানে ইউজ করা হয় না। দ্য জিন অফ ইন্টারেস্ট রিকোয়ার প্লান্ট রেগুলেটরি সিকোয়েন্স। যদি এটা প্লান্টের মধ্যে পাঠাই তার মধ্যে অবশ্যই প্লান্ট রেগুলেটরি সিকোয়েন্স থাকতে হবে। কি করব, প্রথমে প্লান্ট মেটেরিয়াল ইজ ইনকিউবেটেড ইন আ বাফার সলিউশন কন্টেইনিং ডিএনএ and subjected to high voltage electric pulse। অর্থাৎ যে প্ল্যান্টের মধ্যে আমি ইনজেক্ট করতে চাইছি সেই প্লান্ট মেটেরিয়ালটাকে প্রথমে আমি বাফারের মধ্যে ইনকিউবেট করব, বাফার সলিউশনে, যার মধ্যে রয়েছে ডিএনএ। হ্যাঁ, অর্থাৎ প্লান্ট মেটেরিয়াল অ্যালং উইথ ডিএনএ ইন প্রেজেন্স অফ বাফার
and we apply, একটু আগেই দেখলাম আমরা, হাই ভোল্টেজ ইলেকট্রিক পালস। পরিষ্কার হাই ভোল্টেজ ইলেকট্রিক পালস দেবো আমরা। কি হবে, দ্য ডিএনএ দেন মাইগ্রেটস, আমরা যেটা একটু আগেই দেখলাম আমরা ওখানে যেখানে জেলের ব্যাপার ছিল, এখানে নর্মালি চার্জ যখন অ্যাপ্লাই করেছি, দ্য ডিএনএ দেন মাইগ্রেটস থ্রু হাই ভোল্টেজ ইনডিউসড পোর্টস। এই যে আমি হাই ভোল্টেজ দিলাম, এই হাই ভোল্টেজ দেওয়ার ফলে, ইলেকট্রিক চার্জ অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, দ্য ডিএনএ দেন মাইগ্রেটস থ্রু দ্য হাই ভোল্টেজ ইনডিউসড পোর্টস। এই হাই ভোল্টেজ গুলো প্লান্ট মেটেরিয়ালে বা প্লান্ট সেলের গায়ে ছিদ্র তৈরি করলো। কোথায় তৈরি করলো? ইন দ্য প্লাজমা মেমব্রেন। সেল ওয়ালটা তো রিমুভ করে দেওয়া হয়েছে, অ্যান্ড ইন্টিগ্রেটস ইনটু দ্য জিনোম। মানে ডিএনএও ইলেকট্রিক চার্জ, ডিএনএও মুভ করছে, আর এই ইলেকট্রিক হাই ভোল্টেজ ইলেকট্রিক চার্জের ফলে কোষ পর্দার গায়ে বা সেল মেমব্রেনের গায়ে বড় বড় ছিদ্র তৈরি হচ্ছে। বড় বড় বলবো না, মানে সাফিসিয়েন্ট এনাফ সাইজের ছিদ্র তৈরি হচ্ছে, সাফিসিয়েন্ট সাইজ টু টেক the DNA molecules present over there, or to accept the DNA molecules smoothly. Okay, it can be used to transform all the major cereals, particularly rice, wheat, maize. হ্যাঁ, এরকম করার জন্য ইউজ করে থাকি আমরা। তো এই হচ্ছে ইলেকট্রোপোরেটর, যেখানে দেখতে পাচ্ছি আমরা সেলস ইন সাসপেনশন। এই জায়গাটা দেখতে পাচ্ছিস ভালো করে ছবিতে, এখানে সেলস ইন সাসপেনশন, এখানে সেলটা দেওয়া রয়েছে এর মধ্যে। এই দুদিকে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টস, ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টস রয়েছে। দিস আর দ্য ইলেকট্রোডস। এই যে ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোড, পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রোড ঢোকানো হয়েছে কার মধ্যে? পুরো ব্যাপারটা হচ্ছে একটা কিউভেট। কিউভেট ব্যাপারটা দেখেছিস কিনা আমি জানি না, স্পেকট্রোফটোমিটারে যখন ওডি মাপতে যাওয়া হয় তখন একটা কাঁচের ছোট একটা কন্টেনার থাকে, যেটাকে আমরা কিউভেট বলি, তার একটা লিড থাকে, ঢাকনা থাকে। হ্যাঁ, আর পুরো ব্যাপারটাকে আমরা এখানে একটা পালস পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করেছি আমরা এখানে। কেমন, হোয়াট হ্যাপেন? এই হচ্ছে ইলেকট্রোপোরেশনের ইন জেনারেল টেকনিক। ইলেকট্রোপোরেশনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি? এখানে বোথ ইনট্যাক্ট সেলস অ্যান্ড টিস্যুস ক্যান বি ট্রান্সফর্মড। হ্যাঁ, অর্থাৎ যে কোনো একটা সেলকে আমি ইনট্যাক্ট অবস্থায় রেখে বা যে কোনো একটা টিস্যুকে ইনট্যাক্ট অবস্থায় রেখে উইদাউট ব্রেকআপ আমি সেখানে কোনো আমার ডিজায়ার্ড ডিএনএ কে আমি সেখানে দিতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। অবশ্যই কতটা এফিশিয়েন্ট ট্রান্সফরমেশন হবে বা হয়েছে বা কতটা হবে, দ্য এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমেশন ডিপেন্ডস আপন দ্য প্লান্ট মেটেরিয়ালস, কি ধরনের প্লান্ট আমি ইউজ করেছি, ইলেকট্রোপোরেশন অ্যান্ড টিস্যু ট্রিটমেন্ট কন্ডিশনস ইউজড ফর ট্রান্সফরমেশন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুঝতেই পারছিস কতটা চার্জ অ্যাপ্লাই করেছি, কারেন্ট ঠিকঠাক পাস করেছে কিনা, সব যন্ত্রপাতি ঠিকঠাক ছিল কিনা, এটসেট্রা। ডিসঅ্যাডভান্টেজ, অনলি 40 থেকে 50% ইনকিউবেটেড সেলস রিসিভ ডিএনএ, অ্যাপ্রক্স 50% অফ দ্য ট্রান্সফর্ম সেলস ক্যান সার্ভাইভ। হ্যাঁ, বাকিরা ডিএনএ হয়তো এত বেশি পরিমাণে নিয়ে ফেললো, অর্থাৎ যতটুকু খাওয়ার কথা তার থেকে বেশি যদি খেয়ে নিই, তাহলে অটোমেটিক্যালি যেমন অসুবিধা হয়, এখানেও ঠিক সেই ব্যাপারটা হতে পারে। এটা জাস্ট একটা ছোট্ট স্লাইড বোঝানোর জন্য, আর কিছুই না। এখানে আমার গল্পটা এখানে লেখা আছে যে ইলেকট্রোপোরেশন ইজ আ ফিজিক্যাল মনে রাখবি, ফিজিক্যাল ট্রান্সফেকশন, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে ভায়া ইনফেকশন, অর্থাৎ নিজেকে ইনজেক্ট করে। ওই জন্য বলছি ইলেকট্রোপোরেশন ইজ আ ফিজিক্যাল ট্রান্সফেকশন মেথড দ্যাট ইউজেস অ্যান ইলেকট্রিক্যাল পালস টু ক্রিয়েট টেম্পোরারি পোর্স। অর্থাৎ আমি যখন চার্জটা সরিয়ে নেব বা কারেন্টটা সরিয়ে নেব, তখন ওরা কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবে। ইন দ্য সেল মেমব্রেন through which substances like nucleic acids can pass into cells. It is a highly efficient strategy for the introduction of foreign nucleic acids into many cell types, including bacteria and mammalian cells also. Okay, and how electroporation works? It is based on a simple process. প্রথমে আমি হোস্ট সেলকে সিলেক্ট করব, অ্যান্ড সিলেক্টেড মলিকিউলস, অর্থাৎ ধর আমি ভেক্টর উইথ মাই জিন অফ ইন্টারেস্ট, সেটাকে আমি একটা হোস্ট সেলের মধ্যে পাঠাতে চাইছি। আমি কি করে পাঠাবো? ওই জন্য বলছি প্রথমে হোস্ট সেলটাকে সিলেক্ট করো এবং মলিকিউলটাকেও সিলেক্ট করো, কাকে তুমি পাঠাতে চাইছো। দুটোকে সাসপেন্ড করাও ইন আ কন্ডাক্টিভ সলিউশন, যার মধ্যে দিয়ে কন্ডাক্টেন্স পাস করবে। অ্যান্ড অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট ইজ ক্লোজড অ্যারাউন্ড দ্য মিক্সার। অ্যান ইলেকট্রিক্যাল পালস অ্যাট অ্যান অপটিমাইজড ভোল্টেজ and only lasting a few microseconds to a millisecond is discharged through the cell suspension, and this disturbs the phospholipid bilayer of the membrane and results in the formation of temporary pores. কি বলছে এই জায়গাটা দেখলি? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আবার বলছি দেখ, an electrical pulse at an optimized voltage and only lasting a few microseconds to a milliseconds is discharged, যদি আমি সরিয়ে নিই কিছুক্ষণ রাখার পর, through the cell suspension, তার ফলে ফসফোলিপিড বাইলেয়ারটা ডিস্টার্বড হয়ে যায়। মানে বুঝতে পারছি ফসফোলিপিড বাইলেয়ার সেল মেমব্রেনের মধ্যে থাকে, and results in the formation of temporary pores, and the electric potential across the cell membrane simultaneously rises to allow the charged molecules like the DNA to be driven across the membrane through the pores in a manner similar to electrophoresis.
The main advantage of this is applicability for transient and stable transfection, অর্থাৎ একবার ঢুকে গেলে আর বেরোনোর চান্স নেই, of all cell types. এছাড়া electroporation is easy and rapid. এখান থেকে অ্যাডভান্টেজ গুলো একটু পয়েন্ট ওয়াইজ করে নিবি। It is able to transfect a large number of cells in a short time course. Once optimum electroporation conditions are maintained, আমি যদি electroporation কন্ডিশনটাকে প্রপারলি মেনটেন করতে পারি, আমি লার্জ লাম সাম অ্যামাউন্ট অফ ডিএনএ কে আমি মাল্টিপল সেলের মধ্যে ট্রান্সফার করাতে পারবো। কিন্তু এর ড্রব্যাকও কিছু আছে। কি ড্রব্যাক না, কিছু সেল মারা যায় ক্ষেত্রে, সাবস্টেন্সিয়াল সেল ডেথ caused by the high voltage pulses and only partial successful membrane reappear. কিছু কিছু ক্ষেত্রে মেমব্রেনরা আবার নিজের মতো করে রিপেয়ার করে নিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পারে না, রিকোয়ারিং দ্য ইউজ অফ গ্রেটার কোয়ান্টিটিস অফ সেলস কম্পেয়ার টু কেমিক্যাল ট্রান্সফেকশন মেথডস। অর্থাৎ যেহেতু এখানে 50% আমার এখানে প্রবাবিলিটি রেট হচ্ছে 50%, তাই সেক্ষেত্রে আমাকে যখন সেল নেব তাহলে আমাকে পার্সেন্টেজ অফ সেলসটা এখানে অনেক বেশি পরিমাণে নিতে হয়। কারণ যেহেতু সাকসেস রেট 50%, তাহলে বেশি পরিমাণ সেল নিলে আমি অন্তত বলতে পারবো যে হ্যাঁ, the optimum amount of cells we taken, তার 50% we ultimately taken for granted যে হ্যাঁ তার মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে, এটা আমরা বলতে পারি। কেমন, আশা করছি বোঝা গেছে। না বুঝতে পারলে বলবি কিন্তু কোনো জায়গায়। and you also observed at point wise এখানে অ্যাডভান্টেজ কিছু দেওয়া আছে, ভার্সাটিলিটি, efficiency, আমি আর পড়লাম না, flexibility obviously, simplicity and novelness. Okay, and the design of the electroporation chamber distributes, আবার বলছি, the design of the electroporation chamber উপরের ছবিতে যেটা দেখালাম, distributes the current equally among the cells and maintains a stable pH throughout the chamber, and these key benefits increases the cell viability dramatically. That's all about of the electroporation. বল, কোন জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বল। This is all about of the electroporation video. আচ্ছা, electroporation তাহলে one of the methods through which we can be able to transfer my gene of interest to my target, যেখানে আমি পাঠাতে চাইছি, বা ট্রান্সজেনিক প্লান্টস বা ট্রান্সজেনিক অ্যানিমালস তৈরি করতে গেলে one of the method is electroporations. এছাড়া আরো অনেক মেথডস হয়, এটা ফিজিক্যাল মেথডস। আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল মেথডস। তোরা নিশ্চয়ই ট্রান্সফরমেশন পড়েছিস। আচ্ছা, আমাকে একটু বল, তোদের তো সিসি 8 এ ট্রান্সফরমেশন, কনজুগেশন, ট্রান্সডাকশন আছে, তোদের কি এই চ্যাপ্টারটা স্যার শুরু করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ট্রান্সডাকশন ছাড়া বাকি দুটো হয়ে অনেকটাই বলে গেছে। দিয়েছি। আচ্ছা, কলেজেও নিশ্চয়ই ট্রান্সফরমেশন পড়িয়েছেন কোন স্যার বা ম্যাডাম, পড়িয়েছেন? কলেজে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার, কলেজে আচ্ছা, হয়ে গেছে। ট্রান্সফরমেশনটা কি প্র্যাকটিক্যালে হয়েছে? হ্যাঁ আহ, স্যার, প্র্যাকটিক্যালেও হয়েছে আমাদের। হ্যাঁ স্যার, আমাদের হয়েছে। প্র্যাকটিক্যালেও হয়েছে, বাহ। জেন কলেজে হয়েছে, অ্যান্ড্রুজের কি হয়েছে? না, এখনো হয়নি, এই সেন্ট পলস, হবে। সেন্ট পলসের হয়েছে, আশুতোষের হয়েছে? নো স্যার। আশুতোষের হয়নি, সেন্ট পলসেরও বোধহয় হয়নি, তাই তো প্রতিভা? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়নি? হয়ে গেছে। ও, হয়ে গেছে। আচ্ছা, তোরা কি ক্যালসিয়াম ক্লোরাইড মেথড ইউজ করেছিলিস? হ্যাঁ স্যার, আমাদের ওটা দিয়ে করিয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড মেথড দিয়ে ইউজ করেছিস, তাহলে বুঝতেই পারছিস তুই সেখানে তাহলে পুরো টেকনিকটা কি ছিল, অবশ্যই ন্যাচারাল ট্রান্সফরমেশন নয়। তাহলে আমি জাস্ট ছোট্ট করে প্রথমে একটা দুটো লাইন বলছি এখানে, যে হোয়াট ইজ ন্যাচারাল ট্রান্সফরমেশন। হ্যাঁ, ন্যাচারাল ট্রান্সফরমেশনে কি হয়, যে কোনো, এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়াল, এই সব প্রসেসগুলোকে আমরা কি বলি, ট্রান্সফরমেশন, কনজুগেশন, ট্রান্সডাকশন, এই তিনটে প্রসেস কি আমরা একটা ছাতার তলায় আমরা আনতে পারি। ছাতাটার নাম কি? ছাতাটার নাম হচ্ছে ব্যাকটেরিয়াল রিকম্বিনেশন বা রিকম্বিনেশন ইন ব্যাকটেরিয়া। হ্যাঁ, রিকম্বিনেশন, যেমন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়ছি, এখানে ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেশন হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে রিকম্বিনেশন হতে গেলে দুজন পার্টনারের প্রেজেন্স খুব ম্যান্ডেটরি, দুজন পার্টনার, একজন দেবে আর একজন নেবে, তাই তো? আমি যদিও খুব ডিটেলসে বলতে চাইছি না, যে দেবে তার নাম হচ্ছে ডোনার, আর যে নেবে তার নাম হচ্ছে অ্যাকসেপ্টার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে ডোনার ডিএনএ ট্রান্সফরমেশনে কি হয়, ডোনার ডিএনএ যখন দেখে দ্য সেল ইজ রানিং আউট অফ নিউট্রিয়েন্টস, মানে লেট লক ফেজে, তার গ্রোথ ফেজের যে লেট লক ফেজ, মানে একদম খাবার দাবার সব ব্যবহার করে ফেলেছে, আর খাবার দাবার নেই, পপুলেশন প্রচন্ড বেড়ে গেছে, ও আর থাকতে চাইছে না, মানে ও ঠিক আর ভাবছে মরে যাবে। তো কি করলো, সেলটা তো অটোমেটিক্যালি ডাই হলোই, তার আগে ও ডিএনএটাকে মিডিয়ামে ছেড়ে দিল। ঠিক আছে, ডিএনএটাকে মিডিয়ামে, মানে নেকেড ডিএনএ, নেকেড মানে তার বাইরে কোনো কোটিং নেই। ওকে, নাও দেয়ার আর সাম সেলস, একটা সেল যখন কোনোভাবে রাপচার হয়ে যায় বা তার ডিএনএটাকে মিডিয়ামে ছেড়ে দেয়, সেই ডিএনএটাকে আবার কিছু সেল আছে যাদের নেওয়ার ক্ষমতা আছে, সব সেলের নয়,
হ্যাঁ, কারা নেবে? ওই যে বললাম একটু আগে, যে সমস্ত সেলগুলো রানিং আউট অফ নিউট্রিয়েন্টস বা একটা ইনহসপিটেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ মারা যায়, কেউ তো বেঁচে থাকতে চায়, তো তারা এই মিডিয়ামের মধ্যে থাকা ডিএনএটাকে অ্যাকসেপ্ট করতে চায় বা নিতে চায়। কেমন? তো তাদের মধ্যে বেশ কিছু প্রোটিন থাকে, বেশ কিছু রিসেপ্টর থাকে, নিশ্চয়ই তোরা স্যার পড়িয়েছেন। তো সেই রিসেপ্টর বা সেই প্রোটিনগুলো একে একে জেগে ওঠে এবং এক ধরনের প্রোটিন তৈরি হয়। প্রোটিনটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। পড়েছিস? কম্পিটেন্স ফ্যাক্টর বলি আমরা এগুলোকে, কম্পিটেন্স। হ্যাঁ, Yes, yes. এই কম্পিটেন্স ফ্যাক্টর হচ্ছে, কম্পিটেন্স কথাটার মানেই হচ্ছে কম্প্যাটিবিলিটি, মানে আমি নিজেকে সেই মতো করে তৈরি করেছি যে আমি বাইরের কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারবো। বুঝতে পারলাম? অর্থাৎ মানে ইট ইজ অ্যান প্রসেস অফ এফিশিয়েন্টলি টেক আপ দ্য ফরেন ডিএনএ ইনসাইড অফ আ সেল। এটা যে সেলেরই এবিলিটি রয়েছে, অর্থাৎ বাইরের ডিএনএ কে সে নিতে পারে, তাকেই বলি আমরা কম্পিটেন্স। তো এটা হচ্ছে ন্যাচারালি হয়। জেনারেলি আমরা বলে থাকি ব্যাসিলাস সাবটিলিস ইজ আ ন্যাচারাল ট্রান্সফর্মেবল ব্যাকটেরিয়া। ব্যাসিলাস সাবটিলিস ন্যাচারালি ট্রান্সফর্ম করতে পারে। সবথেকে মজার কথা হলো জেনারেলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ারাই ন্যাচারালি ট্রান্সফর্ম করতে পারে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া জেনারেলি করতে পারে না, এক্সেপ্ট নেসেরিয়া গনোরিয়া, আমার যতটুকু মনে পড়ছে। তার মানে বুঝতেই পারছি আমরা এখানে ইকোলাই ন্যাচারালি ট্রান্সফর্ম করতে পারে না। কিন্তু আমার যদি মনে হয় ইকোলাইয়ের মধ্যে আমি কোনো ডিএনএ কে ট্রান্সফার করাবো বাইরের থেকে আর্টিফিশিয়ালি, সেটা আমার আরডিডির ক্ষেত্রে কাজে লাগে, ভেক্টরের রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউলস করে ইকোলাইয়ের মধ্যে পাঠাবো, তাহলে আমাকে আর্টিফিশিয়াল টেকনিক অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ন্যাচারালি ঠিক যেভাবে হয় সে ব্যাপারটা কি আমাকে ইন ভিট্রো অর্থাৎ সেলের বাইরে এমন কিছু কেমিক্যাল বা কিছু টেকনিক, যেটা আমরা একটু আগে দেখলাম ইলেকট্রোপোরেশন, ঠিক আমরা কিছু কেমিক্যাল দিয়ে যদি এমন ভাবে কোনো কন্ডিশন ক্রিয়েট করা যায় যাতে ইকোলাইয়ের মধ্যে আমি আমার বাইরের ফরেন নেকেড ডিএনএটাকে ঢুকিয়ে দিতে পারি, বেশ মন্দ হয় না ব্যাপারটা? তো এই ঘটনাটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন। হ্যাঁ, এন্ড ইট ইজ আ আর্টিফিশিয়াল ট্রান্সফরমেশন। ওকে, এন্ড এটাকে আমরা ক্যালসিয়াম, জেনারেলি যে কেমিক্যাল আমরা ইউজ করে থাকি দ্যাট ইজ ক্যালসিয়াম ক্লোরাইড। আমাদের ভালো করে জানতে হবে বা পড়তে হবে এখানে ক্যালসিয়ামের রোলটা কি, ক্লোরাইডের রোলটা কি, আর কি কি আমরা দিচ্ছি এখানে। হ্যাঁ, হিট শক বা কোল্ড শক আমরা অ্যাপ্লাই করে থাকি, প্র্যাকটিক্যালি তোরা করেছিস বলছিস, তোরা জানিস তার মানে। হ্যাঁ, তো সেই লেখাটা আমরা একটুখানি দেখবো যে কি করে আর্টিফিশিয়ালি একটা ডিএনএ কে আমি ট্রান্সফর্ম, তাকে আমি কম্পিটেন্স ফ্যাক্টর তো ভেবে আমি তার মধ্যে আর জাগাতে পারবো না, কারণ তার সেই প্রোটিন বা তার সেই জিনগুলো নেই, সেই জন্য সে ন্যাচারালি ট্রান্সফর্ম করতে পারে না। কিন্তু আর্টিফিশিয়ালি আমি তার মধ্যে কি করে একটা ডিএনএ কে ট্রান্সফর্ম করতে পারবো সেটা আমরা দেখি এবার। দেখ এবার, দিস ইজ কল্ড ক্যালসিয়াম ক্লোরাইড ট্রান্সফরমেশন টেকনিক, CaC2। কি হয় ভালো করে দেখ, বলছে কম্পিটেন্ট সেলস, একটু আগেই বললাম সব ব্যাকটেরিয়াল সেল কিন্তু কম্পিটেন্ট নয়। তাহলে কম্পিটেন্ট সেলস আর ব্যাকটেরিয়াল সেলস দ্যাট ক্যান অ্যাকসেপ্ট এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অর প্লাজমিডস, অর্থাৎ তার নিজের ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও বাইরে থেকে যে ডিএনএ অ্যাকসেপ্ট করতে পারে বা প্লাজমিড ডিএনএ কে বা নেকেড ডিএনএ কে এনভায়রনমেন্ট থেকে, তাদেরকে বলি কম্পিটেন্ট সেল। দ্য জেনারেশন অফ কম্পিটেন্ট সেলস মে অকার বাই টু মেথডস। একটা ন্যাচারাল, একটু আগেই বললাম, একটা আর্টিফিশিয়াল কম্পিটেন্স। ন্যাচারাল কম্পিটেন্স ইজ দ্য জেনেটিক এবিলিটি, তার মধ্যে কিছু জিন থাকে যা তাকে করে তোলে, যা তাকে এবল করে তোলে, জেনেটিক এবিলিটি অফ আ ব্যাকটেরিয়াম টু রিসিভ এনভায়রনমেন্টাল ডিএনএ আন্ডার ন্যাচারাল অর ইন ভিট্রো কন্ডিশনস। Because bacteria can also be made competent artificially by chemical treatment and heat shock to make them transiently permeable to DNA. আবার বলছি transiently permeable to DNA, transient কথাটার মানে হচ্ছে occasionally। ঠিক আছে, তাহলে ন্যাচারাল কম্পিটেন্স ডেটস ব্যাক টু 1928 when Frederick Griffith discovered that prepared heat kill cells of a pathogenic bacterium। দরকার নেই এখানে, আমি আর এখানে পড়লাম না, এখানে খালি এটুকুনি বলছি যে ন্যাচারাল কম্পিটেন্স দেখতে পাওয়া যায় ব্যাসিলাস সাবটিলিসের মধ্যে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার মধ্যে, আর বললাম একটু আগে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া জেনারেলি দেখায় না, নেসেরিয়া গনোরিয়া তার মধ্যে এক্সেপশন, and Haemophilus influenzae. The natural competence phenomenon is highly regulated in bacteria and varies across genera. আমি এটাও বললাম না, কারণ বললাম না এগুলো তোরা থিওরিতে পড়েছিস, কারণ সবসময় তারা ট্রান্সফর্ম করে না। যখন সেল ইজ রানিং আউট অফ নিউট্রিয়েন্টস এবং হাই পপুলেশন হয়ে গেছে তখন তারা এই কম্পিটেন্স জিনগুলোকে অ্যাক্টিভেট করে এবং তারা এনভায়রনমেন্ট থেকে ডিএনএ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। কি বলছে, when foreign DNA enters inside the cell, কি হতে পারে, ইট মে বি ডিগ্রেডেড বাই দ্য সেলুলার নিউক্লিয়াসে, সেলের মধ্যে প্রচুর নিউক্লিয়াস ভাঙার এনজাইম আছে, ঢোকে যখন ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ড অবস্থায় ঢোকে, তো সিঙ্গেল স্ট্যান্ড অবস্থায় ঢুকলে নিউক্লিয়াস সহজেই ওটাকে কাট করে দেয়, আর ডাবল স্ট্যান্ড অবস্থায় থাকলে কাট করতে পারার কথা নয়। অর মে বি রিকম্বাইন, অথবা রিকম্বিনেশন করে যায় কার সঙ্গে, সেলুলার ক্রোমোজোমের সঙ্গে, যেটা বলে রিকম্বিনেশন। অর্থাৎ সে নিজের ডিএনএটা দেখছে, ওর যা ডিএনএ আছে সেই অবস্থায় এই পরিস্থিতিকেও সামাল দিতে পারবে না, তো
তো কি করলো তখন, এনভায়রনমেন্ট থেকে ডিএনএ নিয়ে নিজের ডিএনএ এর মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে ও পরিস্থিতির সামাল দিল। কেমন? However, natural competence and transformations are efficient for linear molecules such as chromosomal DNA, but not for circular and plasmid molecules. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট লাইন। আবার বলছি, ন্যাচারাল কম্পিটেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আর এফিশিয়েন্ট ফর দ্য লিনিয়ার মলিকিউলস, যেমন ক্রোমোজোমাল ডিএনএ, কিন্তু কখনোই সার্কুলার প্লাজমিড মলিকিউলের জন্য ন্যাচারাল ট্রান্সফরমেশন সম্ভব নয়। আর্টিফিশিয়াল কম্পিটেন্স ইজ নট কোডেড বাই দ্য জিনস অফ দ্য ব্যাকটেরিয়াল সেলস। আর্টিফিশিয়াল কম্পিটেন্সের জন্য আমরা, আর্টিফিশিয়াল কম্পিটেন্স ইজ নট আ জিন রেগুলেটেড ফেনোমেনন। এর জন্য ব্যাকটেরিয়ার মধ্যে কোনো জিন থাকার প্রয়োজন পড়ে না। এটা টোটালি একটা ল্যাবরেটরি প্রসিডিওর, যেখানে আমরা সেলকে বাইরের থেকে পারমিয়েবল করে তুলি, যাতে ডিএনএ কে সে আনন্যাচারাল কন্ডিশনেও অ্যাকসেপ্ট করতে পারে বা নিতে পারে। তো আমরা আজকে এখন সেটাই দেখব যে আর্টিফিশিয়াল কম্পিটেন্সে কি করে আমরা ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ার করে, ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ারিং প্রসেসের দ্বারা আমরা তাকে কম্পিটেন্ট করে তুলছি, যাতে সে এনভায়রনমেন্ট থেকে সাকসেসফুলি ডিএনএ কে টেক আপ করতে পারে। আসল হচ্ছে প্রিন্সিপালটা পড়লেই আমি আর পড়াবো না, কারণ প্রিন্সিপাল পড়ালে ভেতরে যে কি কি রিয়েজেন্ট লাগে কি লাগে এগুলো নিজেরাই পড়তে পারবি, খুব ভালো করে দেখবি, কারণ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভাইবার জন্য, মানে পরীক্ষার জন্য বটে থিওরি। অ্যাজ ডিএনএ ইজ আ হাইলি হাইড্রোফিলিক মলিকিউল, হাইড্রোফিলিক মানে জলকে ভালোবাসে। নর্মালি ইট ক্যানট পাস, এই কারণের জন্য ডিএনএ সহজেই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করতে পারে না, কারণ তার মধ্যে তো লিপিড রয়েছে। Hence, in order to make bacteria capable of internalizing the genetic material, they must be made competent to take up the DNA. মানে এইটুকু লাইন হচ্ছে কেন ডিএনএ কে কম্পিটেন্ট করার দরকার পড়লো, না করলেও তো চলতো। হ্যাঁ, এই হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক নেচারটাকে আমি ঘোচাবো বলে, নিউট্রালাইজ করবো বলে আমি এটাকে কম্পিটেন্ট বানালাম। কি করে করব? দিস ক্যান বি অ্যাচিভড বাই মেকিং স্মল হোলস, ছোট্ট ছোট্ট আমরা ছিদ্র তৈরি করব কার মধ্যে, ইন ব্যাকটেরিয়াল সেলস। কি করে করব? বাই সাসপেন্ডিং দেম ইন আ সলিউশন। প্রথমে একটা সলিউশন করব। কার সলিউশন করব? যার মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে। হ্যাঁ, মানে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামকে তো এরকম করে ডিরেক্টলি আলাদা পাওয়া যায় না, তাই আমরা একটা ক্যালসিয়ামের সল্ট নিয়ে নিই, ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সেই সলিউশনের মধ্যে আলটিমেটলি আমার মেন দরকার এখানে ক্যালসিয়ামটাকে। ক্যালসিয়াম হচ্ছে এখানে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। ক্যালসিয়াম কন্টেন্স পজিটিভ চার্জ Ca2+ বলি আমরা, ডাইভ্যালেন্ট ক্যাটায়ন ক্যালসিয়ামকে বলা হয়। তো ব্যাকটেরিয়াল সেলটাকে আমি ক্যালসিয়ামের সলিউশনের মধ্যে ডুবিয়ে দিলাম। কি হলো এবার? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ উইল বি ফোর্সড টু এন্টার দ্য সেল বাই ইনকিউবেটিং দ্য কম্পিটেন্ট সেলস অ্যান্ড দ্য ডিএনএ টুগেদার অন আইস, followed by a brief heat shock that causes the bacteria to take up the DNA. তারপর এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ আমি সেখানে অ্যাপ্লাই করব। দেওয়ার পর সেখানে আমি ওই কম্পিটেন্ট সেলটাকে ইনকিউবেট করব, মানে ক্যালসিয়াম দেওয়ার ফলে সেলটাকে ধরে নেওয়া হয় কম্পিটেন্ট হয়েছে। তারপর আমি আমার ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্ট দেবো, দেওয়ার পর এটাকে বরফের মধ্যে কিছুক্ষণ রাখার পরে সঙ্গে সঙ্গে আমি তাকে হিট শক দেবো। তার ফলে বলছে ব্যাকটেরিয়া এবেল হয়ে যায় ডিএনএটাকে নেওয়ার জন্য। কেন হয়, কি জন্য হয় সেটা আমরা আসছি। ব্যাকটেরিয়া নো লঙ্গার বিকাম স্টেবল when they possesses holes on the cell membrane and may die easily. ব্যাকটেরিয়া যদি ওই ছিদ্র করা অবস্থায়, ব্যাকটেরিয়ার মধ্যে কোনোভাবে তো আর্টিফিশিয়ালি আমরা হোল ক্রিয়েট করছি, কিন্তু এই হোলগুলোকে যদি আমরা পরবর্তীকালে বন্ধ করার ব্যবস্থা না করি, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মরে যাবে। কেন মরে যাবে? কারণ লিক আউট অফ নিউট্রিয়েন্টস আর আয়নিক ইমব্যালেন্স তৈরি হবে, দ্যাট উই অল নো। আবার বলছি, ব্যাকটেরিয়া নো লঙ্গার বিকাম স্টেবল when they possesses holes on the cell membrane and may die easily. তো কি বলছে? অ্যাডিশনালি আ পুয়ারলি পারফর্ম প্রসিডিওর, যদি আমি খুব ল্যাভিশলি প্রসিডিওরটাকে পারফর্ম করিও যা হবে দেখা যাবে, তাহলে মে লিড টু নট এনাফ কম্পিটেন্ট সেলস টু টেক আপ দ্য ডিএনএ। ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট আ নেকেড ডিএনএ মলিকিউলস ইজ বাউন্ডেড টু দ্য এলপিএস রিসেপ্টর মলিকিউলস, অর্থাৎ সেল মেমব্রেনের গায়ে যে এলপিএস লেয়ার থাকে, লাইপোপলিস্যাকারাইড রিসেপ্টর মলিকিউল, তার সঙ্গে ডিএনএটা বাইন্ড করে অন দ্য কম্পিটেন্ট সেল সারফেস। তারপর দ্য ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স, মানে ক্যালসিয়ামের কথা বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং এই লাইনটা, এই জায়গাটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। দ্য ডাইভ্যালেন্ট ক্যাটায়ন্স জেনারেট কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস উইথ দ্য নেগেটিভলি চার্জড ডিএনএ মলিকিউলস অ্যান্ড এলপিএস। কোঅর্ডিনেশন অর্থাৎ একটা সংযোগ স্থাপনকারী বস্তু হিসেবে কাজ করছে, সংযোগ করছে কার মধ্যে? এলপিএস আর ডিএনএ এর মধ্যে। কারণ আমরা জানি ডিএনএ ইজ নেগেটিভলি চার্জড আর ক্যালসিয়াম কন্টেন্ট পজিটিভলি চার্জ। তাহলে ক্যালসিয়ামটা ডিএনএ এর সঙ্গে বাইন্ড করে যাচ্ছে, ক্যালসিয়াম ডিএনএ কমপ্লেক্স তৈরি হচ্ছে। সে আলটিমেটলি কি করছে? এই পজিটিভ চার্জটা আলটিমেটলি এলপিএস লেয়ারের মধ্যে দিয়ে ডিএনএটাকে পাস করাতে হেল্প করছে। তাহলে ডিএনএ বিং আ লার্জার মলিকিউল, এত বড় মলিকিউল হওয়ার জন্য সে সহজে পাস করতে পারে না, ক্যানট ইটসেলফ ক্রস দ্য সেল মেমব্রেন টু এন্টার ইনটু দ্য সাইটোসল। তার ফলে কি হয়? দ্য
the heat shock step strongly depolarizes the cell membrane. তার যে depolarizes মানে তার যে polarity সেটাকে নষ্ট করে দিচ্ছে হিট শক। হ্যাঁ, of the cell membrane of calcium chloride treated cells. অলরেডি তাকে আমি আগে থেকে ক্যালসিয়াম দিয়ে ট্রিটমেন্ট করিয়ে রেখেছি। Thus the decrease in membrane potential, এই যে membrane potentialকে আমি কমিয়ে দিচ্ছি, lowers the negativity of the cells inside potential, which ultimately allows the movement of negatively charged DNA into the cells interior. এই জায়গাটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার বলছি, আমরা জানি যে কোনো ব্যাকটেরিয়ার সেল হচ্ছে নেগেটিভলি চার্জড বা সেল ওয়াল হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে তার মধ্যে দিয়ে যদি আমার ডিএনএটাকে পাস করাতে হয় ভায়া সেল মেমব্রেন, তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু মেক দ্য ডিএনএ কে শিল্ডিং এফেক্ট। ক্যালসিয়াম সেটাকে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করছে, ক্যালসিয়ামের ডাইভ্যালেন্ট ক্যাটায়ন। তারপরে আমি সেটাকে হিট দিচ্ছি। হিট শক দেওয়ার ফলেই তার যে পোলারিটি সেটা আলটিমেটলি ডিপোলারাইজড হয়ে যাচ্ছে, তার পোটেনশিয়াল মেমব্রেন পোটেনশিয়াল ডিক্রিজ করছে, এবং এই মেমব্রেন পোটেনশিয়াল ডিক্রিজ করার ফলে লোয়ার্স দ্য নেগেটিভিটি অফ দ্য সেলস ইনসাইড পোটেনশিয়াল, তার নেগেটিভিটিটাকে কমে পজিটিভিটি বাড়াচ্ছি, যার ফলে ডিএনএটা খুব সহজেই ওই কিছুক্ষণ সময়ের জন্য যে মেমব্রেন পোটেনশিয়াল কমে যাচ্ছে তার ফলে নেগেটিভলি চার্জ ডিএনএ সহজেই সেলের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে অ্যালং উইথ দ্য গাইডেন্স অফ ক্যালসিয়াম আয়ন্স। তারপরে এই যে বললাম কিছুক্ষণের পরেই আমাকে আবার কোল্ড শক দিতে হবে, ঠান্ডা, এগেন রেজেস দ্য মেমব্রেন পোটেনশিয়াল, যাতে মেমব্রেন পোটেনশিয়াল আবার বেড়ে ওঠে, নেগেটিভিটি আবার ফিরে আসে এবং সে তার অরিজিনাল ভ্যালুতে ফিরে পায় এবং হোলসগুলো বন্ধ হয়ে যায়। এটাই কারণ, আর কিছু নয়। তাহলে competent cells are ready to use bacterial cells that possesses more easily altered cell walls by which foreign DNA can be passed through easily. Most type of cells cannot take up the DNA efficiently unless they have been exposed to special chemical or electrical treatments to make them competent. The standard method for making them bacteria permeable to DNA involves the treatment with calcium ions. কি হয়, brief exposure of cells এছাড়া ক্যালসিয়াম আয়ন ছাড়াও আমরা চার্জ, যেটা আমরা একটু আগে দেখলাম, ব্রিফ এক্সপোজার অফ সেলস টু অ্যান ইলেকট্রিক ফিল্ড অলসো অ্যালাউস দ্য ব্যাকটেরিয়া টু টেক আপ দ্য ডিএনএ and this process is called electroporation. However, some types of bacteria are naturally transformable, which means they can take up the DNA from their environment without requiring special treatment. The exact mechanisms involved in artificial competence are not yet known well, but in calcium chloride method, the competency can be obtained by creating pores in bacterial cells by suspending them in a solution containing a high concentration of calcium. Therefore, DNA can then be forced into the host cell by heat shock treatment, generally 42 degrees Celsius heat shock করা হয় for the process of transformation. Competence is distinguished into natural competence কারণ ওটা হচ্ছে genetically specified process, আর এটা হলো non genetically lab induced chemical induced process, এটা মাথায় রাখতে হবে। আর আমি এখানে পড়ালাম না কারণ ন্যাচারাল কম্পিটেন্স তোরা এখানে জাস্ট থিওরি দেওয়া রয়েছে। আর্টিফিশিয়াল কম্পিটেন্স জাস্ট এখানে আমি লাল করে রেখেছি, এখানটা দেখে রাখ। মেথডস ওই একই কথা বলা হচ্ছে, এখানে আর বলার কিছু নেই। মনে রাখবি, rapidly growing cells are made competent more easily than cells in other growing stages. Is very important. Why? কেন র্যাপিডলি গ্রোয়িং স্টেজেই আলটিমেটলি সেলের চারটে ফেজ দেখা যায়, আর অটোমেটিক্যালি যারা অলরেডি গ্রোথ স্টেজ পেরিয়ে গেছে, আদার গ্রোথ স্টেজ, র্যাপিডলি গ্রোয়িং স্টেজে আমি লক ফেজ আসবে, আর লক ফেজ এলেই লেট লক ফেজ দেখতে পাবো, যেখানে আলটিমেটলি কম্পিটেন্স গ্রো করানো সহজ। সো ইট ইজ নেসেসারি টু ব্রিং দ্য সেলস ইনটু লক ফেজ বিফোর দ্য প্রসিডিউর ইজ বিগান। The cells in rapid growth are living, healthy and actively metabolizing. Competent cells are readily available in commercial markets. Reagents কি কি লাগে আমার এখানে, ক্যালসিয়াম ক্লোরাইডের কাজটা কি এখানে বলছে, এই যে বলছে, খুব ইম্পর্টেন্ট লাইন এটা, আমি জায়গাটা অবশ্যই এই জায়গাটা আমি করে রাখছি, মানে সবুজ এই হলুদ করে রাখছি, যে ক্যালসিয়াম ক্লোরাইড ট্রান্সফরমেশন দেখে রাখ ভালো করে। Calcium chloride transformation technique is the most efficient technique. It increases the bacterial cell's ability to incorporate plasmid DNA, facilitating genetic transformation. Addition of calcium chloride to the cell suspension allows the binding of plasmid DNA to the LPS, সেটা প্লাজমিড ডিএনএ হোক বা যে কোনো ডিএনএ কে বাইন্ডিং এর জন্য এনশিওর করে। Thus both the negatively charged DNA backbone and LPS come together. হ্যাঁ, কেন বোধটা, কেন কার সাহায্যে বসছে, নাহলে তো নেগেটিভ রিপালশন করতো, মাঝখানে ক্যালসিয়াম এই সংযোগ স্থাপনটা করছে। And when the heat shock is provided, plasmid DNA passes into the bacterial cell. Generally আমরা 2000 ml of 50 millimolar calcium chloride ইউজ করে থাকি, বাই অ্যাডিং এত দরকার নেই, করে থাকি আমরা, ঠিক আছে, বলার কিছু নেই আর। আচ্ছা, এটাকে আমি মার্ক করেই রাখলাম আলাদা করে। আচ্ছা, এগুলো মেটেরিয়ালস কি কি লাগে, মেথড বলা আছে, আমি এখানে আলাদা করে মেথড আর পড়ালাম না, ইউ নো। দেখ, বুঝতে পেরেছিস, বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড না আন্ডারস্ট্যান্ড নয় বল।
কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস আমাকে। বুঝেছিস না বুঝিসনি?